নমস্কার। আজকে তথাগত উবাচ যে ইতিহাসের বিবরণ আমি দিচ্ছিলাম তার ষষ্ঠ কিস্তি। এর মধ্যে পঞ্চম কিস্তিতে আমি 42 সালের ভারত ছাড়ো আন্দোলন নিয়ে সবিস্তারে আলোচনা করেছি। এই ভারত ছাড়ো আন্দোলনটাকে কংগ্রেস এবং তার আশ্রিত ঐতিহাসিকরা খুব বড় করে দেখিয়েছেন, কিন্তু আমি দেখাবার চেষ্টা করেছি যে এই ভারত ছাড়ো আন্দোলনের পিছনে যথেষ্ট সুবিবেচনা ছিল না। ভারত ছাড়ো আন্দোলন চালু হবার সঙ্গে সঙ্গে লর্ড লিনলিথগো, যিনি সে সময় ভারতের বড়লাট ছিলেন, ভাইসরয়, তিনি সমস্ত কংগ্রেসের নেতাদের জেলে ভরে ফেললেন। পুরো আন্দোলনটা চললো একেবারে একটা বিশৃঙ্খলভাবে, নেতাহীনভাবে, এবং শেষ পর্যন্ত বছর খানেকের মধ্যে আন্দোলনের মধ্যে নানা রকম ঘটনা ঘটে আন্দোলনটা শেষ হয়ে গেল। অর্থাৎ কিছু এই হলো না। এই জিনিসটা কিন্তু শ্যামাপ্রসাদ আন্দাজ করেছিলেন। শ্যামাপ্রসাদ বিশেষ করে বলেছিলেন যে এই যে ভারত ছাড়ো আন্দোলন হচ্ছে, এই ভারত ছেড়ে ইংরেজি চলে যাবে, কার হাতে শাসনভার দিয়ে যাবে। আর সেই সময় তো দ্বিতীয় মহাযুদ্ধ চলছে। এই দ্বিতীয় মহাযুদ্ধে ইংরেজের সেনাবাহিনী, মার্কিন সেনাবাহিনী ভারতের ওপরে আছে, তাদের তো সরে যেতে গান্ধী বলেননি। তাহলে ভারত একটা সার্বভৌম রাষ্ট্র হবে, এদিকে সেই বাহিনীগুলো থেকে যাবে, একটা অদ্ভুত ব্যাপার। তো এইখানে আমি শেষ করেছিলাম। এবার আমি সর্বভারতীয় পরিস্থিতি থেকে আমি একটুখানি কলকাতায় ফিরে আসি। 1942 সালে যে ঘটনাটা ঘটেছিল, এই ভারত ছাড়ো আন্দোলন, তার প্রায় ঘাড়ে ঘাড়ে আরেকটা খুব অত্যন্ত শোচনীয় ঘটনা ঘটে। সেটা হয়েছিল কাঁথিতে। এখন নানা রকম কারণে কাঁথি খবরের শিরোনামে চলে আসে, কিন্তু সেই ব্যাপারটা হয়েছিল কাঁথিতে 1942 সালের পুজোর অষ্টমীর দিনে, মহাষ্টমীর দিনে। এই দিন কাঁথিতে একটা সুনামি এসে আছড়ে পড়ে। এখন তখন সুনামি সম্বন্ধে মানুষের অত জ্ঞান ছিল না বলে সেটা ঠিক বুঝতে পারেনি মানুষ। এই বিষয়ে আমি বহু লোককে জিজ্ঞাসাবাদ করেছিলাম, এবং তাদের মধ্যে যারা দেখেছিলেন তারা সবাই খুব বৃদ্ধ হয়ে গেছেন, বেশিরভাগই ওপারে চলে গেছেন। একজনকে আমি পেয়েছিলাম, তিনি আমাকে বলেছিলেন সাগর ভেঙে পড়েছিল, কিন্তু ব্যাপারটা কি উনি বোঝাতে পারেননি। কিন্তু যা আমি বুঝেছিলাম তার থেকে এটা বুঝেছিলাম যে এটা সুনামি ছিল, বঙ্গোপসাগর থেকে 16 কিলোমিটার ভেতরে। তা সত্ত্বেও এই 16 কিলোমিটার পার করে যে ঢেউ চলে এলো, তার থেকে আন্দাজ করা যেতে পারে যে এই সুনামি কি ভয়ঙ্কর ছিল। এই সুনামির ফলে আন্দাজ করা গিয়েছিল যে 30,000 লোক 15 মিনিটের মধ্যে মারা যায়। কেন এত বেশি লোক? কারণ মহাষ্টমীর দিন সমস্ত মানুষ, পুরুষরা বিশেষ করে, সব বাইরে ছিলেন, পুজো দেখছিলেন, এবং সুনামি এসে তাদের আঘাত করে, এবং সুনামি আঘাত করলে বাঁচবার কোনো সম্ভাবনা থাকে না। আর সুনামি কোনো ওয়ার্নিংও দেয় না, যাতে করে মানুষ বুঝতে পারেন যে এরকম একটা জিনিস ঘটেই আছে। এর ফলে যে জিনিসটা হলো, তার ফলে মানে ওই অঞ্চলটা সমস্ত লোক, সমস্ত পরিবার, তারা প্রায় পুরুষবিহীন হয়ে গেল। আর নোনা জল মাটিতে চলে আসার ফলে চাষের যা ক্ষতি হবার তা তো হলোই। এখন এর মধ্যে আরেকটা কাণ্ড ঘটলো, সেটা হচ্ছে এই কাঁথিতে যে সে সময় এসডিও ছিলেন, তার নাম ছিল ওয়াজির আলী শেখ, এবং মেদিনীপুরে সে সময় যে ডিএম ছিলেন তার নাম ছিল নিয়াজ মোহাম্মদ খান। এরা দুজনেই স্বাধীনতার পরে পাকিস্তানে চলে গিয়েছিলেন। তারা ব্রিটিশ সরকারের দমন নীতিতে যথাসম্ভব সহায়তা করেছিলেন। হলদিয়ার কাছে সুতাহাটা বলে একটা জায়গায় বিমান বাহিনী থেকে বোমা ফেলা হয়েছিল। ভাবতে পারেন যে এরকম একটা জিনিস হতে পারে। কিন্তু 1942 সালে যখন এই গান্ধীজি এই ঘোষণা করে দিলেন ভারত ছাড়ো, তখন এইসব কথা কিছু বিবেচনা করেনি। আর তখন দেশের ডিফেন্স অফ ইন্ডিয়া রুল ছিল। ডিফেন্স অফ ইন্ডিয়া রুল থাকার ফলে
সে সময় খবরের কাগজে বহু জিনিস ছাপা বারণ ছিল, সরকার থেকে সমস্ত কিছু দেখা হতো কি ছাপছে কি না ছাপছে, এবং তার ফলে এই খবরটা কেউ জানতে পারে। সে সময় শ্যামাপ্রসাদ মুখার্জি দার্জিলিংয়ে ছিলেন, ছুটি কাটাতে গিয়েছিলেন। সেখানে থাকতেই তিনি খবর পেলেন যে কাঁথিতে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। উনি সেখান থেকে কলকাতায় চলে এলেন। কলকাতায় এসে গভর্নর হারবার্টের সাথে দেখা করলেন। হারবার্ট নির্বিকার, তার কিচ্ছু এসে যায় না। এত লোক মরেছে, নেটিভ লোক মরেছে, তা আমি কি করি, তো প্রাকৃতিক দুর্যোগে মরেছে। হারবার্ট এরকম করে শ্যামাপ্রসাদ মুখার্জিকে বিদায় দিয়ে দিলেন। শ্যামাপ্রসাদ মুখার্জি সেখান থেকে গেলেন এবং গিয়ে যে ধ্বংসলীলা দেখলেন সেটা তো এর অযোগ্য, মানে সেটা বিবরণ দেয়া যায় না, সেটা এত বিভৎস ছিল। এই জিনিসটা উনি কলকাতায় ফিরে এসে বললেন, এবং হারবার্ট সঙ্গে সঙ্গে সমস্ত কাগজের ওপর নিষেধাজ্ঞা জারি করে দিলেন। তখন সংবাদ মাধ্যম মধ্যে শুধু কাগজই ছিল, কাগজের ওপর নিষেধাজ্ঞা জারি করে দিলেন যে এর যেন কোনো রকম প্রচার না। এখন ব্যাপারটা কি হলো, সেই সময় এই সমস্ত পরিবারগুলো পুরুষবিহীন হয়ে যাওয়ায় এই কাঁথির মেয়েরা এবং বাচ্চারা তারা সবাই মিলে কলকাতায় চলে এলো, কারণ তারা আশা করেছিল যে কলকাতায় এলে ভিক্ষে পাওয়া যাবে, কারণ ওখানে তো ভিক্ষে দেওয়ারও লোক নেই। দুর্ভিক্ষ একে বলে, দুর্ভিক্ষ তো কোনো আরম্ভ হয়নি, কিন্তু ভিক্ষে দেওয়ারও লোক নেই। আর এদিকে হারবার্ট আর একটা কুকীর্তি করলেন। সেই সময় জাপানি সৈন্য বর্মা দখল করে ফেলেছিল এবং ধীরে ধীরে ভারতের দিকে অগ্রসর হওয়ার জন্য যা ব্যবস্থা করবার করছিল, এতে হারবার্ট এমন ভয় পেয়ে গেলেন যে উনি ঠিক করলেন উনি একটা পোড়ামাটি নীতি অবলম্বন করবেন। পোড়ামাটি নীতি মানে কি, ইংরেজিতে বলে স্কর্চড আর্থ পলিসি। স্কর্চড আর্থ পলিসি, পোড়ামাটি নীতি। এর মানে হচ্ছে যে যেখান দিয়ে শত্রু সৈন্যের আসার কথা আছে সেখানে যত রকম খাদ্যদ্রব্য ইত্যাদি আছে সেগুলোকে সব নষ্ট করে দেওয়া, যাতে এই শত্রু সৈন্য এসে সেই খাদ্যগুলো না পায় এবং তারা বিপদে পড়ে, এইটা। কিন্তু এই খাদ্যদ্রব্য নষ্ট করে দেওয়ার ফলে সেইখানকার যে মানুষ তারা কি বিপদে পড়বে সেটা হারবার্টের মাথায় এক ফোঁটা একবার এলোও না। অশোক মিত্র, যিনি আইসিএস অফিসার ছিলেন এবং এই পুরো ঘটনাটা একেবারে প্রশাসনের ভেতর থেকে দেখেছেন, তিনি বলেছেন যে হারবার্ট এত ভয় পেয়ে গিয়েছিলেন যে জাপানি আক্রমণ আসছে যে তিনি সেখানে সমস্ত যাতায়াত, ধান চাল তো সব বাজেয়াপ্ত করে নিল, শুধু মিলিটারির জন্য যেটুকু লাগবে আর শহরের লোককে খাওয়াতে যেটুকু লাগবে এটুকু ছাড়া বাকি ধান চাল সমস্ত নদীতে ফেলে দিল। শুধু তাই নয়, এই সমস্ত খাবারগুলো নিয়ে যাওয়ার জন্য বা খাদ্যশস্য এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে সমস্ত ব্যবস্থা ছিল, অর্থাৎ প্রধানত গরুর গাড়ি, তখন লরির অত চল ছিল না, যা যেত মালগাড়িতে যেত, রেলের মালগাড়িতে যেত, আর তা না হলে সেগুলো গরুর গাড়িতে যেত। গরুর গাড়ি সব ধ্বংস করে দিলেন, এমনকি সাইকেল পর্যন্ত ধ্বংস করে দিলেন, এবং এর ফলে জিনিসপত্রের দাম বাড়তে লাগে। যারা অশনি সংকেত সিনেমাটি দেখেছেন তারা দেখে থাকবেন যে তখন তাই দাম ছিল। এই 36 টাকা 36 কিলো বোন 2 টাকা কিলো, 2 টাকা মনের চালের দাম বাড়তে লাগলো 4 টাকা, 6 টাকা, 8 টাকা, 10 টাকা করতে করতে 100 টাকায় পৌঁছে গেল। 100 টাকায় যখন পৌঁছে গেল তখন তা সম্পূর্ণভাবে মানুষের কেনার ক্ষমতার অতীত হয়ে গেল এবং মানুষ কিনতে না পেরে কলকাতায় চলে এলো এবং কলকাতায় এসে তারা ফুটপাতে একেবারে জানোয়ারের মতো মরতে লাগে। সেই সময়ে একটা বিষয়ে আমি একটা প্রবন্ধ লিখেছিলাম একবার দেশ পত্রিকায়। এই প্রবন্ধটা পড়ে একজন মহিলা লিখেছিলেন যে তিনি তখন ওই দক্ষিণ কলকাতায় ত্রিকোণা পার্কের কাছে থাকতেন, আশুতোষ কলেজে পড়তেন, এবং তিনি যে বাড়ি থেকে বেরিয়ে ট্রামে উঠতেন আশুতোষ কলেজে যাওয়ার জন্য তাকে মৃতদেহ ডিঙিয়ে ডিঙিয়ে যেতে হতো।
কারণ এই মানুষগুলো এখানে আসতো আর খালি ফ্যান দাও গো মা, ফ্যান দাও গো মা বলে চিৎকার করতো। কোথায়? আর সে সময় ছিল মুসলিম লীগ সরকার, মুসলিম লীগের সরকারের এইসব ভাববার। অতএব এই বিভৎস মানের পরিস্থিতির মধ্যে বাংলা চলতে লাগলো। এর মধ্যে তখন খাদ্যমন্ত্রী ছিলেন সোহরাওয়ার্দী। সোহরাওয়ার্দী ঠিক করলেন যে উনি ওড়িশা থেকে চাল কিনে আনবেন। একটা জিনিস মনে রাখতে হবে যে এই দুর্ভিক্ষটা কিন্তু শুধু বাংলায় হয়েছে, পাশের রাজ্য ওড়িশা, পাশের রাজ্য বিহার, সেখানে কিন্তু কিছু হয়নি বা খুব বড় রকমের কিছু হয়নি। এই সোহরাওয়ার্দী ঠিক করলেন যে তিনি ওড়িশা থেকে চাল কিনে আনবেন, কিন্তু চাল কেনার জন্য কোনো টেন্ডার করলেন না। বললেন যে না, এসব করবার সময় নেই, ভয়ঙ্কর। একেবারে সরাসরি বরাদ দিয়ে দিলেন। কাকে দিয়ে দিলেন? ইস্পাহানি বলে একটা কোম্পানিকে। এই ইস্পাহানির পরিচয় হচ্ছে এরা মুসলিম লীগের প্রধান অন্নদাতা ছিল, এদের টাকাতেই মুসলিম লীগ চলতো, এবং এই ইস্পাহানিকে দিয়ে দিলেন। এই ইস্পাহানিকে দিয়ে দেওয়ার পরে ইস্পাহানি একেবারে ডাইনে ভয়ে চুরি করত, আর খাবার যা এলো, চাল যা এলো, সে খাবার অযোগ্য। আর সেই চাল আবার যথাযথ বিলি হলো না, ব্ল্যাক মার্কেটে বিলি হলো, সব মিলিয়ে একেবারে বিভৎস অবস্থা হলো। একটা কথা বলে রাখা ভালো যে এই সময় যে অবস্থা হয়েছিল সেটার জন্য ব্রিটিশ সরকার সুকৌশলে ভারতীয় ব্যবসায়ীদের দায়ী করেছিল। বলেছিল যে ভারতীয় ব্যবসায়ীরা নাকি ব্ল্যাক মার্কেট করেছে, তারা খাবার চেপে রেখেছে, তারা খাদ্যশস্য চেপে রেখেছে দাম বাড়াবার জন্য, এবং তার ফলে তারা সাধারণ মানুষ সেই খাদ্যশস্য পায়নি। এটা একেবারে বাজে কথা, এবং সেটা অশোক মিত্র সঙ্গে প্রশাসনের ভেতরে থেকে দেখিয়ে গেছে যে উনি নিজে ঢাকা জেলার মুন্সিগঞ্জে, সে সময় উনি এসডিও ছিলেন, উনি বিভিন্ন গোদাম ঘুরে দেখেছেন, কোনো গুদামে এক ফোঁটা চাল পড়ে নেই, কেউ চাল লুকিয়ে রাখে। আসলে চাল তো ফেলে দেওয়া হয়েছে, নদীতে ফেলে দেওয়া হয়েছে, লুকিয়ে রাখবে কোথায়? কিন্তু হারবার্টের এই যে কুকীর্তির ফলে মানুষের যে সর্বনাশ হয়েছিল, এই দুর্ভিক্ষ যার নাম 50-এর মন্বন্তর, সেই 50-এর মন্বন্তরের দায়িত্ব ব্রিটিশ সরকারের ঘাড় থেকে নামাবার জন্য সেটাকে এই ভারতীয় ব্যবসায়ীদের একটা বলির পাঁটা করা হয়েছিল, যেন তাদের দোষে এই জিনিসটা হয়েছে। আদৌ তা নয়, এটা হয়েছিল ব্রিটিশ সরকারের। সেই সময়ের কিছু কাহিনী মনে পড়ে, অনেকের কিছু কিছু লিপিবদ্ধ আছে। তার মধ্যে একটা আমি শুনেছিলাম শ্যামাপ্রসাদের বড় মেয়ে সবিতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। সবিতা বন্দ্যোপাধ্যায়ের তখন বিয়ে হচ্ছে, সেই বিয়ের মধ্যে বিয়ের আসরে শ্যামাপ্রসাদ মেয়ের বাবা নেই। মেয়ের বাবা নেই দেখে সবাই খুব আশ্চর্য। তখন তারপরে শ্যামাপ্রসাদ একটু দেরি করে এলেন, দেরি করে এসে ততক্ষণে বিয়ে টিয়ে হয়ে গেছে, হোম টোম হয়ে গেছে। দেরি করে এসে মেয়েকে আশীর্বাদ করছেন, তখন মেয়ে খুব অভিমান ভরে বলল, বাবা তুমি আমাকে ছবে না, আমার বিয়ের সময় তুমি কোথায় চলে গেছো? তখন শ্যামাপ্রসাদ বললেন, মা তুমি শ্যামাপ্রসাদের মেয়ে, তোমার এরকম কথা বলতে নেই। আমি গিয়েছিলাম, কিছু দুর্ভিক্ষ পীড়িত মানুষ তারা খেতে পেয়েছে প্রথম, তাদের যে যখন খাচ্ছে তাদের যে চেহারাটা কি ছিল সেটা তুমি ভাবতে পারবে না। সেইটা আমি দেখতে গিয়েছিলাম, এবং যথাযথভাবে তাদের যাতে পরিবেশন করা হয় সেটা দেখতে গিয়েছিলাম। এইভাবে চলল, এবং 1943 সালের সেপ্টেম্বর মাস নাগাদ এই জিনিসটা একেবারে তুঙ্গে উঠল, দুর্ভিক্ষ। তারপরে আস্তে আস্তে চাল বা অন্য খাদ্যশস্য অন্য রাজ্য থেকে আসতে লাগলো। এবং এর মধ্যে আরেকটা জিনিস হলো যে হারবার্ট অসুস্থ হয়ে মারা গেল। হারবার্ট একবারও নিজের ওই গভর্নমেন্ট হাউস বা রাজভবন থেকে বেরোননি। যে সময় কলকাতার পথে পথে মৃতদেহ পড়ে আছে না খেয়ে, সেই সময় কিন্তু হারবার্ট বাড়ি থেকে বেরোননি, রাজভবন থেকে, এখন তখন গভর্নমেন্ট হাউস বলতো, সেই গভর্নমেন্ট হাউস থেকে বেরোননি। কিন্তু তারপরে যখন হারবার্ট মারা গেলেন, তখন বিহারের গভর্নর রাদারফোর্ডকে কলকাতায় আনা হলো, এবং সেই সময় লর্ড লিনলিথগো বিদায় নিয়ে ইংল্যান্ডে চলে গেলেন। তার জায়গায় যিনি এলেন লর্ড ওয়েভেল এবং রাদারফোর্ড দুজনে মিলে কলকাতায় এলেন। তারা কলকাতার পথে পথে সরেজমিনে পরিদর্শন করলেন, এবং পরিস্থিতি খানিকটা ভালো হলো। তারপরে ধীরে ধীরে 1944 নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেল। আজকে এই পর্যন্ত থাক। এরপরে 1944 সালে
কিছু অত্যন্ত যুগান্তকারী ঘটনা ঘটেছিল, সেটা নিয়ে আমরা আলোচনা করব। নমস্কার।